সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন। আমার বাম দিকে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, দুজন অতিথির মুখ থেকেই সমকালীন প্রসঙ্গে বিশ্লেষণ শুনব। আমাদের হাতে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছে আজিজুল বারী হেলাল ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি, এবং এক কথায় বলতে গেলে সারা বিশ্বই নড়ে চড়ে বসেছে, ভারত পাকিস্তানের যে কাশ্মীর ইস্যুতে সীমান্তে রাতভর গোলাগুলি। আমরা একটি সংবাদপত্রের শিরোনামে দেখলাম এই সংবাদটি, সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা ত্রুটির দায় স্বীকার করল ভারত, সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, যুদ্ধ হলে ভারতের পাশে থাকবার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাস্তবতা কোন দিকে? ভারত পাকিস্তানের এই প্রক্সি ওয়ার বলছে এই জন্য, আসলে প্রকৃত যুদ্ধ তো 65-এ একবার হলো, এরপরে তিনবার মনে হয় ভারত পাকিস্তান এইরকম প্রক্সি ওয়ার আর কি হয়েছে। লাস্টে হলো কার্গিল যুদ্ধ। এরকম প্রক্সি ওয়ার এর কি উদ্দেশ্য? তাদের আভ্যন্তরীণ কোনো ইস্যুকে ডাইভার্ট করবার জন্য, মানুষের ভারতের জনগণের যে কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করার জন্য কি তাদের এই বর্তমান মোদির হিন্দুত্ববাদী সরকার এই রকম যুদ্ধ খেলা খেলে? কারণ এর আগেও আমরা দেখেছি অনেকবার যে ভারতের আভ্যন্তরীণ কিছু বিষয়কে ডাইভার্ট করবার জন্য পার্শ্ববর্তী দেশের সাথে একটা টেনশনের মতো অবস্থা বিরাজ করে। এখন আপনি বলতে পারেন যে ভারতের আভ্যন্তরীণ আসলে সমস্যাটা কি? ভারতের আভ্যন্তরীণ সমস্যার সাথে যোগ হয়েছে এক্সটার্নাল একটা সমস্যা, যেমন ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে কখনোই ভালো যাচ্ছে না। অতীতেও ছিল, তাও আমি বলবো না, চীনও কিন্তু ফ্যাক্টর। হেলাল ভাই, এই জন্য বলছি যে আমি প্রথমে বাংলাদেশেরটা বলছি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না। কোনো সরকার দাবি করত মেকিভাবে, যে বিশেষ করে হাসিনার সরকার, যে ভারতের সাথে তার ভালো সম্পর্ক। এখন তো সম্পর্ক আরো টানপোড়েন শুরু হয়েছে আমাদের সাথে। এই যে ভুটান আর নেপালের বাণিজ্য পথ ভারতের উপর দিয়ে, সেটাই পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তাই না? এখন তারপরে ভারতের আভ্যন্তরীণ, ভারত দেখেন যে মালদ্বীপ থেকে গুটায় আসলো, শ্রীলঙ্কা থেকে গুটিয়ে আসলো ভারত, নেপালেও ভারতের সে অবস্থা নেই, সুবিধাজনক অবস্থা নেই। সুতরাং এই যে তারপরে ভারতের যে হিন্দুত্ববাদী জাগরণ, এর বিরুদ্ধে সাধারণ জনগণের একটা বিক্ষোভ, তারপরে ভারতের মাঝে কৃষকদের একটা বিক্ষোভ হয়েছে, যে কৃষকরা একটা দেখলাম বিদ্রোহ করলো। এরকম অনেক কিছুকে ডাইভার্ট করে আন্তর্জাতিক পরিস্থিতিও কিন্তু ভারত ভালো অবস্থায় নেই। সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুটি কিন্তু বেশ কিছুদিন আলোচিত ছিল। এই জন্য এখন দেখলাম একটা হঠাৎ করে সিমলা চুক্তি বাতিল হয়ে গেল। সিমলা চুক্তি তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে যুদ্ধ অপরাধীরা যুদ্ধবন্দী ছিল, পাকিস্তানের 99,000 যুদ্ধবন্দী, এইটা আজিজ ভাই মনে হয় ঠিক, তাই না? সিমলা চুক্তির ফলে এই যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া হলো, এটা সিমলা চুক্তি। আর একটা ছিল ওই যে 65-এর যুদ্ধে মনে হয় আজাদ কাশ্মীর, যে অংশটা পাকিস্তান অধিকৃত করেছিল, ওই যে জাতিসংঘতে স্ট্যাটাস কো দিল, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এই যে পাকিস্তান অধিকৃত বা যে কাশ্মীর, এই কাশ্মীর অঞ্চল, আজাদ কাশ্মীর ছাড়াও ছোট ছোট কিছু অংশ আছে, আজাদ কাশ্মীর তো পাকিস্তানের ভিতরে, এইগুলো ছেড়ে দিতে হবে। এরকম কিছু ইস্যু তারা তুলছে, কিন্তু এই ইস্যুটা এত বছর পর তুলছে। এই জন্য আমি বলছি যে আসলে এই ইস্যুর জন্য যুদ্ধ না, যুদ্ধটা ভারতের বর্তমান সরকার তার বিভিন্ন ফেইলারের কারণে, বৈদেশিক ফেইলার,
আভ্যন্তরীণ জনগণের অসন্তোষ নিরসনে এইসব ফেইলারের কারণে মানুষের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট করার জন্য খুব সম্ভব। মানে প্রক্সি যুদ্ধ বলছেন এটা এটা কাইন্ড অফ প্রক্সি যুদ্ধ আমার কাছে মনে হয়। হেলাল ভাই আপনার কাছ থেকে শুনবো। আজিজ ভাই, হেলাল ভাই বললেন এটি ভারত পাকিস্তানের প্রক্সি যুদ্ধ, আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আপনি কিভাবে বিশ্লেষণ আমি করবেন? হেলাল ভাইয়ের সাথে কিছু যুক্ত করি। দেখেন, এটা প্রক্সি যুদ্ধ হোক আর যাই হোক, কিন্তু বিষয়টা হলো দুটো দেশই কিন্তু পারমাণবিক বোমা শক্তিধর এবং দেশ। সেখানে বাংলাদেশের কিন্তু এক ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে। ধরেন জাপানে আজকেও তার ক্ষত বয়ে চলছে, এটা ভয়ঙ্কর জিনিস। তা এটা পুরোপুরি দক্ষিণ এশিয়ার জন্য বিশেষভাবে সিকিউরিটি থ্রেট। তা এখন ধরেন এই সমস্যাটা তো তৈরি হয়েছে যখন দুই জাতির তত্ত্বর ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশ ভারত ভাগ সৃষ্টি হয়। তখন এই কাশ্মীরে কিন্তু মুসলমান সংখ্যা ছিল বেশি। তখন রাজা ছিল হরি সিং নাম, তখন রাজা ছিল। এই রাজা তখন এই যার ফলে এই 47-এর পরেই দেশ বিভাগের পর থেকেই মুসলমানরা কিন্তু এই ভারতের ভিতরে থাকতে আগ্রহী না। তারা আন্দোলন করে, সংগ্রাম করে, পাকিস্তানের দিকে যেতে চায়। তো শেষ পর্যন্ত হরি সিং কিন্তু ভারতের সেনাবাহিনী চুক্তি করে সেনাবাহিনীর সাহায্য চায়। ভারতের সেনাবাহিনী ঢুকে এবং 3 ভাগের 2 ভাগ জায়গা দখল করে নেয় কাশ্মীরে। এখান থেকেই কিন্তু অসন্তুষ্ট সংকট শুরু হয়। এবং 49 সালে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন হয় যে এই দেশে গণভোট হয়ে কাশ্মীরিরা যেখানে যেতে চায়, যেভাবে থাকতে চায়, জনগণের উপরে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু ভারত এটা মানে নাই, কারণ জানে যে এটা তারা হয় স্বাধীনতা চাইবে, স্বায়ত্তশাসন চাইবে, অথবা তারা পাকিস্তানের সাথে আলাদা হয়ে যাবে ভারত। এবং সবসময় এই ওই দেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারটা কিন্তু ভারত দেয়। কিন্তু আজিজ ভাই, এখানে একটি প্রশ্ন দাঁড়িয়েছে। আমরা ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে আজকে দেখলাম যে তারা সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশে বসে কাশ্মীরে হামলার পরিকল্পনা। এখানে বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, আবার বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়ার কারণটা কি? না, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে দেখা গেছে ভারতের মিডিয়া যেভাবে আপনার অপপ্রচার চালিয়েছে, তাতে দেখা গেছে ফ্যাক্ট চেকিংয়ে 80% ভুয়া। এখনো এটাও ভুয়া না। একটি গণমাধ্যমের তো দায়িত্বশীলতা আছে, কিছু দায়িত্ব আছে, কিছু দায় আছে। এখন এইভাবে বাংলাদেশের ঘাড়ের উপরে এটা চাপিয়ে দেওয়ার এটা করাইলে এটি কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে চাপে রাখা, বাংলাদেশকে চাপে রাখা, এইটাই উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নেই। যতদিন পর্যন্ত পলাতক প্রধানমন্ত্রী ভারতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সাথে পররাষ্ট্রনীতি না। ভারত এই কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যে বাস্তবতায় আছে, সেই বাস্তবতায় কি ভারত বাংলাদেশকে কোনোভাবে থ্রেট মনে করছে? না না, বাংলাদেশকে থ্রেট মনে করে না। কারণ ভারতই মনে করে যে আমরা পাকিস্তানের দিকে হেলে পড়েছি, চীনের দিকে হেলে পড়েছি। এবং বিশ্বায়নের যুগে যেটা ভারতের পররাষ্ট্রনীতির পরিবর্তন হওয়া উচিত, কারণ মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ থেকে হাত গুটায় নিচ্ছে। এশিয়ার কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক নেই। তো সুতরাং বিশ্বায়নের যুগে কেউ যত ছোট দেশই হোক, কেউ কিন্তু এতিম না। আপনি ধরেন ভারত আমাদের তুলনায় বহু বড় দেশ, তাই বলে আমরা 18 কোটির জনগণ। ভারত আমাদের সাথে যদি কোনো মিসবিহেভ করে বা কোনো আক্রমণ করতে চায়, কথার কথায় ভারত, আমরা কি আমার আর বন্ধু দেশ নাই? মানে আমরা খুব ছোট হতে পারি কিন্তু দুর্বল না। কিন্তু বিশ্বায়নের যুগে কেউ একা না, কেউ দুর্বল না। দুর্বল ভাবাই তাহলে মালদ্বীপকে তো একদম দখল করে নিতে পারলো না। তো মালদ্বীপ থেকে ঘুরে, মালদ্বীপ তো একা না। মালদ্বীপের ধরেন কথা হল সিম্প্যাথি, আমরা হয়তো মালদ্বীপের সাথে যাব না। ভারত যদি মালদ্বীপকে আক্রমণ করে, আপনার সারা বিশ্ব মালদ্বীপের পক্ষে দাঁড়াবে না? দাঁড়াবে তো। কারণ স্বাধীনতার হরণ করতে চাইলে সবটাই করবে। কারণ জাতিসংঘের স্বীকৃত, যেমন জাতিসংঘ বলছে যে তার 2 দেশকে বলছে ধৈর্য ধরার জন্য, কারণ যুদ্ধ ভাবতো। কারণ ওই দেশের সাথে ওই দেশে আকাশপথ, স্থলপথ, বাণিজ্য সবকিছু আপনার বন্ধ হয়ে গেছে। হেলাল ভাই বলছিলেন যে এটি আসলে কনসেন্ট্রেশন ডাইভার্ট করবার জন্য মোদী সরকারের এটি একটি অপকৌশল। না, সামনে নির্বাচন আছে, অবশ্যই দেরিতে আছে নির্বাচন। ধরেন আমেরিকাও কিন্তু দেখেন, যখন নির্বাচন আসে, যে ক্ষমতায় থাকে তখন যুদ্ধ বাঁধায় যায়, হয় ইসরায়েল না হলে অন্য দেশে যুদ্ধ বাঁধায় এটাতে আক্রমণ শুরু করে। তাদের পপুলারিটি এটা হলো একটা পশুত্ব জায়গায় দেওয়া মানুষের। তো ভারতও সামনে নির্বাচন আসে, পাশবিক কৌশল। হ্যাঁ, ভারতও আছে এখন। এখানে কাশ্মীরের যে মুসলমান
অধিষ্ঠিত। কিন্তু আমরা দেখলাম পশ্চিমবঙ্গেও মুসলমানদের উপরে কিন্তু হামলা হচ্ছে, সেখানে মোদির দলের যে নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি প্রকাশ্যে কি মুসলিম সেন্টিমেন্টকে এক ধরনের উস্কানি দিচ্ছেন। হেলাল ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন সেটি। বিষয়টা হলো যে ভারতে তো দেখেন এক টুকরা মাংস, গরুর মাংস আছে, সন্দেহে মানুষ পিটিয়ে মেরে ফেলে। সেই বিবেচনায় বাংলাদেশ তো অনেক সম্প্রীতির দেশ। আমরা তো সম্প্রীতির মডেল বলা যায়, মডেল। আপনি বলেন আমাদের যারা হিন্দু ছিল, যারা কিছু কিছু সাংবাদিকও পালায় গেছে সেই সাথে, এটা তো রাজনৈতিক কারণে। আপনি অন্য দল সাম্প্রদায়িক কারণে না, কোনোই না। একটা লোক সাম্প্রদায়িক কারণে বাংলাদেশে কোনো, বরঞ্চ হিন্দুদেরকে পাহারা দিয়ে রাখছে। জামাত ইসলাম, হেফাজত থেকে শুরু করে যাদেরকে বেশি দোষ করা হয় তারাও পাহারা দিয়ে রাখছে। আর আমি তো আসি, হ্যাঁ, তা আমি তো বরঞ্চ হিন্দু মুসলমান তখন ওই মানে আসলে ঘটনা হচ্ছে যে আমাদের জাতিগত সম্পর্কের বাইরেও সামাজিক এক ধরনের বন্ধন আমাদের আছে, এটা আগাগোড়াই ছিল। এখন বরঞ্চ একটু কমছে আমি বলবো। আগে তো ফেলো ফিলিংসটা মারাত্মক ছিল। ধরেন আমরা তো পূর্ব পাকিস্তানের সবাই দেখেছি, ধরেন মানুষের একটা গেঞ্জি কিন্তু গায়ে দিত না, ছিঁড়ে যেতে পারে, ঘাড়ে রাখতো, স্যান্ডেলের রাবার স্যান্ডেল হাতে রাখতো, রাস্তা দিয়ে চলে। কিন্তু মানুষ এত দুঃখী ছিল না, এত আত্মকেন্দ্রিক ছিল না মানুষ। পরিবার গ্রামে কিন্তু মমত্ববোধ, কঠোর মমত্ববোধ ছিল। এখন দেখেন প্রত্যেককে আত্মকেন্দ্রিক, প্রত্যেকের প্রতি ঈর্ষা, অর্থাৎ সামাজিক বন্ধন, মানবিক বন্ধন, এটা কিন্তু কমে আসছে। শুনবো আজিজ ভাই আবারও। হেলাল ভাই, কাশ্মীর ইস্যু শেষ করতে চাই ছোট্ট করে 1 মিনিট। আজিজ ভাই একটি কথা বলছে, আজিজ ভাইকে যে প্রশ্নটি করেছিলাম যে ভারতীয় গণমাধ্যম হুট করে বাংলাদেশকে আবার এখানে ট্যাগ করে দিয়েছে, এবং পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য অনেকটা উস্কানিমূলক। তিনি বাংলাদেশকে অ্যাটাক করে, কাশ্মীর ইস্যু হোক, যে কোনো ইস্যু হোক, বাংলাদেশকে ওনার অ্যাটাক করতে হবে। এটির কারণটি কি আসলে? এটার কারণ হলো, দেখেন, ভারতকে আমরা জানি একটা সেকুলার রাষ্ট্র হিসেবে, সেকুলার ভারত হিসাবেই ভারতের বিশ্বে পরিচিত, আমাদের কাছেও পরিচিত ছিল। সেই ভারত টার্ন ইনটু হিন্দুত্ববাদ, একটি নির্দিষ্ট মতাদর্শিক ধর্মের দিকে টার্ন করছে। সুতরাং এই হিন্দুত্ববাদের জাগরণের জন্য আমি বলছি যে ভারতের যে অসন্তুষ্টগুলো তৈরি হয়েছে, তার সেই মাইন্ডটাকে ডাইভার্ট করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার কথা বলছেন, এটা তো ভারত জন্মগতভাবেই বাংলাদেশকে তার ক্লায়েন্ট স্টেট বা বেজেল স্টেট মনে করে। যে এই ক্লায়েন্ট স্টেট আর বেজেল স্টেট যে এখন আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা শৌর্য বীর্য সংগ্রামের দেশ হয়ে উঠেছে। এবং ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বা জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশি জাতি হিসেবে, তাহলে ইকোনমিক, মিলিটারিলি আমরাও শক্তিশালী হব। তারপরে আমাদের কোনো থ্রেট আছে কি? যেমন ওই যে আজিজ ভাই বললেন যে কাশ্মীরকে কিভাবে গ্রাস করলো। কাশ্মীর তো একটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, হায়দ্রাবাদ, তারপরে এই যে সিকিম, বাংলাদেশকে তো ওরা এটা এরকম বেদেল স্টেট, মানে তাদের চিন্তায় কি বাংলাদেশটা এরকম না? হ্যাঁ, পাচ্ছে না পারার ফলে, এবং তাদের যে হাতের পুতুল, সে তো হাত ফসকে বেরোয় গেল, মানে হাত ফসকে মানে আমাদের বের করে দিলাম। সব দিক দিয়ে এখন এই বাংলাদেশের বিরুদ্ধে তাকে বলতে হবে। আর দেখেন, এখন যুদ্ধ যদি পাকিস্তান আর ভারতের মধ্যে বাঁধে, তাহলে তার কনসিকুয়েন্স আমাদেরও ফলাফল বহন করতে, এরা ঠিক। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এই যে আর্মস অ্যামিনেশনের যুদ্ধ, এই যুদ্ধের পরিমাণ একমাত্র ইসরায়েলে দেখলাম যুদ্ধ হচ্ছে, আর ইয়েমেনে কিছু বোম ঠোম মারছে পৃথিবীতে। আমি আর যুদ্ধ এখন যুদ্ধ হয় যেটা হলো বাণিজ্য যুদ্ধ, যেটা শুরু হয়েছে শুল্ক যুদ্ধ, ট্যাক্স ইসের নামে শুল্ক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ হয়। সবচেয়ে বড় যুদ্ধ হলো সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক ভাবে যেমন গত 17 বছরে বাংলাদেশে হিন্দি কালচার, ভারতীয় কালচার, এখনো আমি দেখলাম যে আমাদের একটা কনসার্ট হচ্ছে, কেউ পাকিস্তান থেকে শিল্পী আনছে, কেউ আনছে ভারতের থেকে শিল্পী। বিএনপিকে ক্রেডিট দিতে চাই, বিএনপি আমরা প্রথম সবার আগে বাংলাদেশ বলে বাংলাদেশের শিল্পীদেরকে প্যাট্রোনাইজ করেছে, যেটা ওই করলো যে বাংলাদেশের অনেক আইকন আছে, রোনাল্ডো থেকে সাবিনা সিং থেকে শুরু করে অনেক, এবং বর্তমান যে আমাদের ব্যান্ড সঙ্গীত গুলো আছে, এইসব আইকনকে আমরা সামনে আনছি। অর্থাৎ এখন যেমন দেখেন, রাশিয়াকে ভাঙতে আপনার আমেরিকার এক টনও বোম মারতে হয়নি, পুরো রাশিয়াকে আমেরিকান রঙে রঙিন করে দিয়েছে, রাশিয়া ভেঙে গেছে।
এবং রাশিয়ার সমাজ ব্যবস্থা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হলো। এখন বাংলাদেশে এই যে ইন্ডিয়ান যে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, ইকোনমিক আগ্রাসন, বাণিজ্যিক আগ্রাসন তো শুরু হয়েছে যে বন্ধ করে। সুতরাং এর বিরুদ্ধে আমাদেরকে, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি অন্তত এই কোশ্চেনে, যে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোশ্চেনে, তাহলে ইনশাআল্লাহ এই ভারত আমাদের জন্য এটা বড় কোনো থ্রেট না, আমাদের কিন্তু বড় কোনো থ্রেট না। তবে এটা ঠিক আজিজ ভাই যেটা বলছে, কিছু চ্যালেঞ্জ আছে। দুইজন পারমাণবিক বোমা বহন করছে দুটো দেশ, এখন যদি পাগলামি শুরু, এরকম পাগলামি শুরু করে বলে মনে প্রতিবেশী হিসেবে আমাদেরও থ্রেট হয়ে যায়। ধন্যবাদ হেলাল ভাই। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আমরা একটি দৈনিকে দেখলাম যে নতুন রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন ইন্টারভিউতে, কাজের ভিত্তিতে সময় পাবে বর্তমান সরকার। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় এই দলটি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এক্ষেত্রে সবার ঐক্যমত প্রয়োজন। যদিও এই ইস্যুটিতে সব রাজনৈতিক দল কিন্তু অনেকটাই একমত। কেউ বলছে বিচার করতে হবে, কেউ বলছে নিষিদ্ধ করতে হবে। তো সময়ের প্রশ্ন যখন আসে, এই সরকারকে সময় দেওয়ার বিষয়টি, এই সময় বিষয়টি একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনার দলের বা আপনার ব্যক্তিগত। আমার বক্তব্য যে আপনার এই যে জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টি তো এখনো রাজনৈতিক দল হিসেবে পরিণত লাভ করেনি। তারা তো এখনো রাজনৈতিক শক্তি হিসাবে আমি মনে করি আছে। বলছে তারা রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ করেছে, তারা এখনো কোনো ডিক্লারেশন, তাদের পার্টির যে ঘোষণাপত্র, তাদের পার্টির যে ফিলসফি, ইডিওলজি, কর্মসূচি, তারপর নিবন্ধনও পর্যন্ত পাই এখনো, হয়তো পাবে। তারা যে একটা সোশ্যাল শক্তি হিসাবে, এবং যেহেতু এই আমাদের 24-এর গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল, সুতরাং কাজের ভিত্তিতে ডক্টর ইউনূস সরকার সময় পাবে। এই কথাটা যে বললো, কি কাজের ভিত্তিতে, কাজের ব্যাপ্তিটা কতটুকু, হ্যাঁ, কি কাজের ভিত্তিতে, আমি যেটা বুঝতে পারলাম যে তারা সংস্কার, রাষ্ট্র মেরামত, বিচার, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, যে টার্মিনোলজিগুলো এতদিন তোলা হয়েছিল, হয়তো এই সমস্ত বিষয়ে তিনি। আজিজ ভাই, আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে হেলাল ভাই যে বিষয়ে কথা বললেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে কাজের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চান। কাজ এবং সময় দুটি কিন্তু আসলে এক ধরনের, হেলাল ভাই কিন্তু সন্দেহ করছেন। আপনার ব্যাখ্যা বিশ্লেষণ। না, দেখেন, মাঝখানে একটু আলাদা ছিল, এখন কিন্তু জামাত এবং এনসিপির কথা এবং দাবি একই রকম হচ্ছে, মিলে গেছে। ধরেন, এই যে জামাতের আমির এবং নায়েবে আমির লন্ডনে গেলেন, বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ করলেন, তারপরে এসেই কিন্তু বললো রোজার আগেই নির্বাচন। ধন্যবাদ এম এ আজিজ ভাই, ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, যত দ্বিধাদ্বন্দ্ব, যত তর্ক বিতর্কই থাকুক না কেন, প্রফেসর ইউনূস সরকার কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে এই বাংলাদেশকে পৌঁছে দিতে যে সকল উদ্যোগ নিয়েছেন, সেই সব কর্মযজ্ঞ শেষ করে দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।